তাই সে তোমার কি কি দেখেছে বলো তো? প্রশ্নটা করতে মেহনুর আবার চোখ খোলার জন্য বৃথা চেষ্টা করল, কিন্তু এবারও ব্যর্থ হয়ে চোখের পাতা মুদিয়ে রাখল। জিহ্বা দিয়ে ফ্যাকাশে ঠোঁট ভিজিয়ে নিচু স্বরে বলল, জানি না, আমি কিছু জানি না। মাহতিম ঠোঁট দুটো চেপে হাসি আটকানোর তীব্র চেষ্টা আছে। এমন নাদান মেয়ের কাছ থেকে আজগুবি সব উত্তর শুনে মারাত্মক হাসি পাচ্ছে। ইচ্ছে করছে দূরে গিয়ে হাসিটা ঠিকমতো বের করতে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে আবার ও কপালে হাত রাখে। তাপমাত্রা আগের মতোই আছে। কপাল থেকে হাতটা যেই সরাতে অমনি তপ্তকর নরম হাত এসে বাধা দিল সেখানে। মাহতিব নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেও কপাল থেকে হাত সরিয়ে নিল মেহনুর। নিজের উষ্ণ হাত দুটোর মধ্যে মাহতিমের হাতটা আবদ্ধ করে নিল। আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজিয়ে শক্ত করে ধরার চেষ্টা করল, কিন্তু দেহের সামান্যতম শক্তি না থাকায় শক্ত করে ধরতে পারছিল না। আঙ্গুলগুলো শক্তিহীন হয়ে মাহতিমের হাতটা ছেড়ে দিতে বসল। মাহতিম ঢ্যাপ ঢ্যাপ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকতে আকস্মিকভাবে শক্ত করে ছেড়ে দেওয়া হাতটা খপ করে ধরল। মেহনুরের উষ্ণ আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুল গুজিয়ে পূর্ণমায় আঁকড়ে ধরল। দুর্বল নরম হাতটা শক্ত হাতের অস্তিত্ব টের পেয়ে প্রশান্ত মনে আবারও আবছা দৃষ্টিতে তাকালো। কিছুতেই দেখতে পেল না। পুনরায় চোখের পাতা বুজে হাত জোর নিজের দিকে টানতে লাগলো। মাহতিমের এক হাত তখন মেহনুরের ডান হাতে আঁকড়ে ছিল, আরেক হাত ছিল ওর কানের পাশে বালিশের উপর। মাহতিম নিজেকে চূড়ান্ত রূপে সংযত করার চেষ্টায় ছিল। মেহনুর এতটাই কাছে যে নিজের মনকে আটকানো দুঃসাহস ছিল, তবু প্রাণপণ চেষ্টা নিয়ন্ত্রণ রাখার প্রয়াস করেছিল মাহতিম। এই মুহূর্তে সবচেয়ে ধারণাতীত কাজটি ঘটল মেহনুর মাহতিমের হাতের উল্টো পিঠে নিজের লালাভা উষ্ণ ঠোঁটজোড়া রাখল। মেহনুরের দিকে দৃষ্টি ফেলে দাঁতে দাঁত চিবিয়ে ফেলল মাহতিম। মেহনুরের কানের পাশে যে হাতটা ভর রেখেছিল সেই হাতটা 5 আঙ্গুলের বালিশে খামছে ধরল। বুকের ভিতর হৃদযন্ত্রটা উচ্চমাত্রায় ধরফর করতে লাগলো। সারা দেহে বেগতিক হারে রক্ত ছুটতেছিল। আবারও সেই তুফান, আবারও সেই ঝড়, আবারও সেই আকস্মিক টাইফুনের। মাহতিমের ভিতরে লণ্ডভণ্ড হচ্ছিল। মেহনুর তখন হাতের উল্টো পিঠে সমস্ত জায়গা একটু একটু করে স্পর্শ চালিয়ে যাচ্ছিল। নিজের অজান্তেই সেই হাতটাকে নিজের অধিকার হিসাবে ফলাও করেছিল। আর 1 মিনিট এই কার্যক্রম চলতে থাকলে আউট অফ মাইন্ড হয়ে যাবে মাহতিম। সাক্ষাৎ আগুনের সামনে বসে আছে সে। আর একটু বাড়াবাড়ি হলে নিজেকে সে পুরোপুরি হারিয়ে ফেলবে। এই দৃশ্য যদি রেকর্ড করে দেখানো যেত তাহলে এই মেয়ে বোধ হয় গলায় ফাঁস দিয়ে দম ত্যাগ করত। মাহতিম চটজলদি ওর হাত ছেড়ে দেয়। এক প্রকার ঝটকা মেরে হাত ছেড়ে নেয়। পকেট থেকে তাড়াতাড়ি ফোন বের করে ভুলবশত পকেট থেকে কিছু ফেলে দেয়, কিন্তু তীব্র উৎকণ্ঠায় জর্জরিত হয়ে সেদিকে তাকাতেই ভুলে যায়। কানে ফোন লাগিয়ে যতটা সম্ভব স্বাভাবিক হওয়ার চেষ্টায় নিজের সুরকে তর্জমা করে। ওপাশ থেকে ফোন রিসিভ হলেই মেয়েলি সুরটা কৌতূহল কণ্ঠে বলে ওঠে, ভাইয়া তুমি লাইট নিভিয়েছ কেন? ওর রুমে লাইট নিভিয়ে কি করছো? প্লিজ তাড়াতাড়ি জবাব দাও ভাই। আই নিড অ্যাকুরেট অ্যান্সার। মাহতিম এমন প্রশ্ন শুনে খ্যাপাটে ভঙ্গিতে চিবিয়ে বলো, তোর গালে কাটায় কাটায় 4টা থাপ্পড় মারা দরকার। মারটা পরে দিচ্ছি, আগে দেখ বাইরে কেউ আছে কিনা। ভালো মতো দেখবি, একটা কাকপক্ষীও যেন বাইরে টু না মারে। নিধি চটপট ডান এবং বামে মুখ দেখল। একটু সামনে বারান্দায় রেলিং ধরে নিজের দিকে তাকালো। কোথাও কে নেই। এবার তাহলে শান্তি। ফোনের ওপাশে আশ্বস্ত সুরে জবাব পাঠালো, ডানে বাই উপর নিচ কোথাও কে নেই বুড়ো। তুমি জলদি রুম থেকে বেরিয়ে আসো। কয়েক সেকেন্ডের ভিতরে মাহতিম নিঃশব্দে দরজা খুলে বাইরে বের হলো। নিজেকে এক প্রকার সতর্ক দৃষ্টিতে আশেপাশে দেখে নিল। তারপর নীতির দিকে ইশারা করে চুপচাপ সিঁড়ি ধরে নেমে গেল।
মাহতিম নিজের রুমের দিকে চলে গেল। তাড়াতাড়ি কৌতূহল কমানোর জন্য মেহরুনের রুমে লাইট জ্বালানো নীতি। সব কিছু স্বাভাবিক অবস্থা দেখে চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ছাড়ল, যেন বুকের ওপর থেকে 1 টন বোঝা নেমে গেল। স্বস্তির নিঃশ্বাসে দরজা চাপিয়ে মেহনুরের কাছে এসে জ্বর চেক করল। জ্বর কিছুটা কম অনুভূতি হলেও মাহতিম কোনো লাইট বন্ধ করল। সেই উত্তর পেল না এখনও। তাহলে কি করলো এতক্ষণ? দুপুরে তেজি সূর্যটা মধ্যে গগনের অবস্থান করছে। মাঠ উঠোন আঙিনা গরমে দাপটে খা খা করে উঠছে। দূরে কোনো গাছে বসে বউ কথা কও পাখিরা ছন্দ কাটছে। মাঝে মাঝে যতটুকু হাওয়া বাড়ির মধ্যে ঢুকছে সেটা গরমে হালকা হয়ে তেজ বাড়িয়ে দিচ্ছে। মেহনুর স্ফীত ভঙ্গিতে চোখের পল্লব খুলতেই দুপুরের প্রখরটা অনুমান করল। এত বেলা পর্যন্ত কোনো দিন পর ঘুমালো জানা নেই ওর। মাথাটা 2 হাতে চেপে শোয়া থেকে উঠে বসলো। কিছু সময় স্থির থেকে তারপর কাঁথার শরীরে ফ্লোরে পা রাখল। এখনও শরীরে দুর্বলতা কাজ করছে, জ্বরের প্রকট এখন অনুভব হচ্ছে, তবে সেটা পূর্বের তুলনায় অনেকটা কম। ফ্লোরে পা দুটো রেখে যে উঠতে নেবে হঠাৎই একটা জিনিসে নিজের দৃষ্টি পড়ল। কপাল কুঁচকে বস্তুরা দিকে তাকিয়ে থাকতে পাশের টেবিল ধরে নিচে ঝুঁকল। হাতে সেটা তুলে দেখল একটা ডিজিটাল সিস্টেমের ঘড়ি। মেহনুরের ধীর গতিতে উঠে দাঁড়ালো। ভুরু দুটো এখনও আগের মতো কুঁচকানো, ঘড়িটা কালো, স্ক্রিনটা বর্গাকার। দুপাশে কোনো বাটন না পেয়ে স্ক্রিনের উপর আঙুল ট্যাপ করলো। অমনি লাল বাতি জ্বলে প্রথম সময় শো করলো। এরপর স্ক্রিনটা হুবহুব মোবাইলের মতো হয়ে গেল। স্ক্রিনের ওয়ালপেপার দেখে বিস্ময় হয়ে গেল মেহনুর। ইংরেজিতে ইটালিক অক্ষরে লেখা ছিল অ্যান্সারি। নামটা সার্চ নেম দেখে বোঝা গেল ঘড়িটার মালিক মাহতিম। কিন্তু এই বস্তু ঘর কি করে এলো সেটা ভাবতেই মাথায় হাত দিয়ে বিমুখ হয়ে গেল। তার মানে মাহতিম এখানে এসেছিল, এই রুমে, এই জায়গায়। ওই অসভ্য বেহাইয়া লোকটা আবার এসেছিল। প্রচণ্ড রাগে ঠোঁট শক্ত করে ভেজালো দরজার দিকে ছুটে মারল ঘড়িটা। কাঠের দরজায় বিকট শব্দ তুলে ফ্লোরে যেয়ে পড়ল সেটা। মেহনুর ক্রুদ্ধভঙ্গিতে শরীরের সব দুর্বলতা ভুলে চুল পেঁচিয়ে খোপা করতে লাগলো। এক্ষুনি দাদাভাইকে ডেকে শাস্তা করা প্রয়োজন। বেহাইয়া লোক কোথাকার, লজ্জা শরম নেই, বিনা অনুমতিতে রুমে ঢুকে কাহিনী করেছে। একে তো বাঁশ দিয়ে তক্তা বানানো উচিত। দানবের মতো বড় শরীর বানিয়েছে, পেশি বানিয়েছে শক্ত। ইনোসেন্ট একটা ইডিয়েট দেখিয়ে সবখানে দাপট দেখাচ্ছে, অথচ লজ্জা নেই একটু। ঠাস করে চর মেরে ইজ্জতের ফালুদা করা উচিত এই লোকটার। অসভ্য অভদ্র কোথাকারে, কে বলবে ডিসেন্ট ফ্যামিলি থেকে বিলং করে। প্রচুর ক্ষুদ্র হয়ে নিজের চারপাশ ভুলে দরজার বাইরে পা রাখল মেহনুর। এই সময়টা সৌভিকরা গাছতলায় বসে আড্ডা মারে, নীতিরা সেখানে পেয়ারা খেতে থাকে, বুবুরা গোসলের জন্য লাইন ধরতে থাকে, আর মা, বড় মা, ছোটো মা মিলে রান্নার কাজ থাকে। দাদাভাই নিশ্চয় এখন পড়ার কক্ষে বই নিয়ে বসে আছে। মাজরাও এখন রুমের মধ্যে শুয়ে থাকবে। আর এই অসভ্য বদপুরুষ ইতর লোকটা ফোনের ভিতরে ঘুটুর ঘুটুর করবে। সব তথ্য মেহনুর মাহতির মাধ্যমে জেনে ফেলেছে। মেহনুর দাদাভাইয়ের কাছে বিচার দেওয়ার জন্য 2 হাতে সারি ধরে সিঁড়ি দিয়ে নামে এবং এক দৌড় দিয়ে পড়ার কক্ষে ঢুকে পড়ে। বিশাল বড় 4 কোণা কক্ষটা বইয়ের রাজ্য হিসাবে বানানো হয়েছে। হান্নান শেখের সব সাহিত্য রস এখন থেকেই আচ্ছাদিত হয়। কক্ষের ঠিক বাম পাশে 4টা বিশাল বড় সেলফ, ডান পাশে 2টা কাঠের আলমারি রাখা, মাঝখানে একটা গোল টেবিল সাজানো, সেই সঙ্গে 4টা চেয়ার রাখা। বাম পাশে সেলফ, ওখান থেকে খুটখুট শব্দ হচ্ছিল তখন। দাদাভাই সম্ভবত বই নামাচ্ছে পড়ার জন্য। মেহনুর সেখানে এগিয়ে গিয়ে একটার পর একটা সেল বেরুতেই রাগত সুরে বলছিল,
দাদা ভাই, আমি লজ্জায় মাথায় খেয়ে আজ বাধ্য হয়ে কিছু বলতে এসেছি। আমি কখনো চাইনি তোমার কোনো অপমান হোক, কিন্তু তোমার সে বন্ধুর মেয়ে এখানে এসেছে, তার বড় ছেলেটা খুবই জঘন্য কাজ করেছে। আমি এসব একদমই সহ্য করতে পারি না দাদা ভাই। ওই ছেলেটার নাম সম্ভবত মাহতিম। লোকটা যা কাজ করেছে আমি এগুলো নিতে পারছি না। তুমি তো জানো আমি তোমার কাছে কিছু লুকাইনি, আজও লুকাবো না। সেদিন সবাই লিকত কাকার বাড়িতে যখন গেল তখন ওই লোককে ইচ্ছে করে আমার রুমে এসেছিল। আমি গোসল করে শাড়ি পরছিলাম আর ওই লোক তখন বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে গিয়ে প্রথম সেলফের কাছে দৃষ্টি আটকে গেল। মেহনুরের ঠোঁট তখন শব্দটা বলার জন্য খুলছিল, সেটা ওভাবে অটল হয়ে গেল আর স্বাভাবিকভাবে বন্ধ হলো না। চোখের সামনে এমন ব্যক্তিকে দেখে হতকম্ব হয়ে বাকবিতণ্ডা হারিয়ে ফেলল। চোখের পলকও যেন পড়ল না। উজ্জ্বল বর্ণের গাটার ওপর ডার্ক ব্লু কালারের টি শার্ট ঢাকা, ট্রাউজারটা সাদাটে রঙের অনেকটা। টি শার্টের হাতা যেন ফেটে যাচ্ছে বাইসেপস মাসগুলোর জন্য। ওমন পেশিবহুল বাহু দেখে ভয় পেল মেহনুর। বাঘের মতো এক থাবায় হাত ওগুলো। ওই হাতে যদি একটা চটকানা কেউ খায় নির্ঘাত ওমাগো বলে দুদিন অজ্ঞান থাকবে, বা ভ্রুটা ক্ষীণভাবে উঁচু করে তোলা যেন দৃষ্টি দিয়ে গোগ্রাস খেয়ে ফেলবে। ঠোঁট দুটো শক্ত করে রাখা, যেন বাকিটুকু আর ভাবতে চাইল না মেহনুর। চিন্তার চাকা বন্ধ করে চুপচাপ পিছাতে লাগলো। অনবরত ঢোক গিলতে গিলতে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল। তার হাতে থাকা শার্লক হোমসের বইটা যেন ধরালো যন্ত্রের মতো লাগছিল, কিন্তু মেহনুর পিছনে না তাকে পিছিয়ে যাওয়ার জন্য একটুও বুঝতে পারেনি সে 4 নাম্বার সেলফের সাথে ধাক্কা খাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। মাহতিম ওর ভীরু চেহারা দেখতেই হঠাৎ সেলফটার দিকে নজর পড়ল, কিন্তু বাধা দেওয়ার আগেই যা হওয়ার সেটা ঘটে গেল। সেই সঙ্গে বাড়তি কাহিনী সূক্ষ্ম ঘটনা হিসেবে যুক্ত হলো, যেটা মাহতিম খেয়ালই করেনি। মেহনুর অস্ফুট শব্দে ব্যথার সুরে শিহরে উঠতেই তৎক্ষণাৎ চোখ কুঁচকে ঠোঁট কামড়ে ফেলল। মাথাটাও নুয়ে ফেলল সাথে সাথে। মাহতিম ওর দিকে এগুলো ঠিকই, অথচ মেহনুর আগমন দেখে আর পিছালো না। মাহতিম একদম ওর সামনে এসে দাঁড়ালো। শার্লক হোমসের বইটা মেহনুরের ঠিক মাথার উপর থাকা তাকটা ফাঁকে ঢুকিয়ে বলো, আমাকে দেখে ভয় পাওয়ার কিছু ছিল না। আমি তোমাকে কিছুই করিনি। অকারণে মনের মধ্যে ভয় ঢুকিয়ে রেখেছ। আমি ততটা অসভ্য নই যতটা তুমি নানার কাছে বিচার দিতে এসেছ। মাথা উঠিয়ে উপরের দিকে তাকালো মেহনুর। সামনে দাঁড়ানো দানবীয় মানুষটার মুখটা দিকে দৃষ্টিপাত করার চেষ্টা ছিল। মাহতিম বইটা তাকের ভেতরে ঢেলে দিয়ে মেহনুরের দিকে তাকালো, আর তখনই আবিষ্কার করলো মেহনুরের গাল বেয়ে অসংখ্য অশ্রুফোঁটা দেদাস্ত্রে গড়িয়ে পড়ছে। ঠোঁট কামড়ে কিছু হজম করার চেষ্টা চলছে। চেহারার উপর যন্ত্রণার ছাপ লেপে আছে, যেটা কয়েক সেকেন্ড আগেই ছিল না। প্রচণ্ড অবাক হয়ে ওর দিকে প্রশ্ন ছুটল মাহতিম, তুমি কাঁদছ কেন? পিঠে কি বেশি ব্যথা পেয়েছ? মেহনুর উত্তর না দিয়ে চোখ আরও তীব্র রূপে কুঁচকে ফেলল। সেলফে ধাক্কা খেয়ে পিঠ এত ব্যথা হওয়ার কথা না। ব্যাপারটা কেমন সোজা ঠেকল না। মাহতিম ব্যাপারটা তলিয়ে দেখতেই আপাতমস্তক যেই তাকালো, সাথে সাথে বিস্ফোরণ চাউনিতে চেঁচিয়ে উঠল, ওই রক্ত কিসের? ওখান থেকে হাত সরাও! চেঁচানোর কণ্ঠ শুনে এক দফা শিহরে উঠল মেহনুর। চোখ খুলে মাহতিমের দিকে তাকালো। চোখাচোখি হতেই থরথর করে কাঁপতে থাকা হাতটা কোমরে ডান পাশ থেকে সরাতে লাগলো। কাঁচা হলুদ রঙের শাড়ি পরুয়া মেহরুন আঁচল নিচ থেকে হাত বের করে সামনে ধরতেই মাহতিমের দৃষ্টি স্তব্ধ হয়ে গেল। ওর হাত টেনে দেখতে বাকরুদ্ধ ভঙ্গিতে মাহতিমের সঙ্গে সঙ্গে ওর কোমরে হাত রাখল। জীবনে এই প্রথম দেহের ওপর অনাকাঙ্ক্ষিত ব্যক্তির স্পর্শ পেয়ে সমস্ত গা শুদ্ধই
কেঁপে উঠল মেহনুরের। মাটির সুগভীর পথ নিজেকে কবর দিতে ইচ্ছে করছিল ওর। তীব্র আক্ষেপে আক্রান্ত হয়ে চোখ বন্ধ করে কেঁদে ফেলল। হাতে ভেজা ভেজা সিক্ত অবস্থা অনুভব করতেই মাহাত্মের দৃষ্টি স্থির হয়ে গেল। গল গল করে রক্তস্রোত যেন হাত লেপটে যাচ্ছিল। মেহনুরের কোমর থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। কাঁচা হলুদ রঙের শাড়িটা রক্তের কারণে ভিজে যাচ্ছে। ওর কোমরে হাত দিয়ে স্তব্ধ হয়ে গেছে মাহতিম। হতকম্প দৃষ্টিতে নির্বাক হয়ে মেহনুরের ব্যথাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে আছে। মেহনুরের চোখ থেকে ঝরঝর করার অশ্রু গড়িয়ে নিচে পড়েছে। প্রচণ্ড যন্ত্রণায় নিচের ঠোঁট কামড়ে ফুপিয়ে কাঁদছেও। মাহতিম ওর কোমর থেকে ধীরে ধীরে হাত সরিয়ে ফেলল। চোখের সামনে রক্তমাখা হাতটা দিকে এক পলক দৃষ্টি দিতেই তৎক্ষণাৎ বুকটা মোচড় আসে ওর। শরীর যেন অদ্ভুতভাবে শিরশির করে উঠল। নিজের ভিতরে যে ঝড়টা ফের শুরু করেছে সেটা বুঝতে দিল না একটুও। চোখ দুটো নির্বাক হয়ে গেল, দৃষ্টি শুধু ক্ষত জায়গাটার দিকে স্থির ছিল। কাট কাট গলায় ঢোক গিলে কাঁচা হলুদ রঙের শাড়িটা পেটের কাছ থেকে সরিয়ে কাঁধে তুলে নিয়ে মাহতিম। হঠাৎ পেটের ওপর থেকে শাড়িটা আবরণ উঠে গেলে চমকে যায় মেহনুর। অশ্রুতে টলমল করে চোখ দুটো তখন আতঙ্কগ্রস্ত লিপ্ত। জোরে জোরে অনবরত নিঃশ্বাস নিতে নির্বোধের মতো আবারও পালাতে লাগলো। কিন্তু গাধার মতো আবারও পিছাতে গিয়ে একই জায়গায় একইভাবে তার কাটা ঢুকে বিদ্ধ হলো কোমর। ক্ষত জায়গা হাত চেপে বুবু বলে চিৎকার দিতেই দু ঠোঁট শক্ত করে কুঁচকে ফেলল মেহনুর। এমন কাণ্ডে আশ্চর্য হয়ে গিয়ে প্রতিক্রিয়াহীন হয়ে গেছে মাহতিম। বিস্ফোরণ চাউনিতে কয়েক সেকেন্ড ওভাবে তাকিয়ে থাকলে চেঁচিয়ে এক ধমক লাগায়। ধুকপুক করছে এমন আকস্মিক কাণ্ডের জন্য কী করলো? কেন আবার পালাতে চেয়েছিল? কী জন্য এ কাজ করলো? কী প্রয়োজন ছিল? মাহতিম গম গম মুখে ট্রাউজারের বাম পকেট থেকে রুমাল বের করল। দ্রুত নিজের রক্তমাখা হাঁটা রুমালে মুছতে হঠাৎ ওর দৃষ্টি মেহনুরের পিছনে থাকা পুরানো সেলটার দিকে আটকালো। কাঠটা ঘুনে খাওয়ার জন্য একটা তারকাটা বের হয়ে গেছে। মেহনুর যখন ভয় পেয়ে পিছাতে লাগলো তখনই কোমরের ডান পাশে ওর তারকাটা ঢুকে গভীরভাবে কেটে যায়। মেহনুর অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। মাহতিম এগুতে গেলেই মেহনুর ভয়ে ছটফট করতে পিছানোর জন্য চেষ্টা করে, কিন্তু ব্যথার জন্য এক পাও ঠিকমতো ফেলতে পারল না সে। এক পর্যায়ে মাহতিম আর সহ্য করতে না পেরে মেহনুরের হাতটা ধরে নিজের দিকে টান মারে। আকস্মিক এমন কাণ্ড দেখে মেহনুর ব্যালেন্স বিগড়ে ফেলে, কিন্তু তখনই ওর দুহাঁটু নিচে এক হাত এবং ঘাড়ের নিচে অন্য হাত ঢুকে একেবারে কোলে তুলে ফেলে মাহতিম। মেহনুরের মাথাটা মাহতিমের বুকে এসে ঠেকল। ছাড় পাওয়ার জন্য মেহেরু ছোটাছুটি করতে থাকে, কিন্তু আর পালাবার পথ থাকে না মেহনুরের জন্য। এদিকে শক্ত বাহুর মধ্যে আবদ্ধ করে ফেলেছে মাহতিম, অন্যদিকে কোমরের কাছে বীভৎস যন্ত্রণা। শরীর যেন নিগড়ে আসছে ওর। জ্বরের দুর্বলতা, ক্ষত জায়গায় যন্ত্রণা, প্রচণ্ড ভয়ে প্রবণতায় চারপাশ যেন অন্ধকার দেখছে মেহনুর। মাহতিমের বাম পাশে পেশিতে মাথা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলেছে ও। মাহতিমের অবস্থা দেখে আরও দেরি না করে দ্রুত নিজের রুমে নিয়ে আসলো। বাড়িতে কেউ ছিল না তখন। সবাই আম কাঁঠালের জাঁকজমক দেখতে 15 মিনিটের দূরত্ব একটা গ্রামের বাগানে গিয়েছিল। মাহতিম বড় বড় পা ফেলে তাড়াতাড়ি বিছানায় এনে লম্বা করে শুয়ে দিল। রক্তের কারণে মেহনুরের হাঁটু পর্যন্ত লম্বাটে হয়ে ভিজে গিয়েছিল। মাহতিম ওই মুহূর্তে হাতের কাছে কোনো ফার্স্ট এইড বক্স না পেয়ে নিজে লাকেজ থেকে হেক্সিসল বের করল। কোনো তুলার জোগাড় করতে না পেরে লাকেজের পকেট থেকে এক্সট্রা রুমাল বের করল। রুমালটা
হেক্সেসল ঢেলে মেহনুরের কাছে এসে বিছানায় উঠে বসল। আবারও শাড়ি উঠাতে হাত বাড়ালে মেহনুর কান্নারত অবস্থায় শক্ত কণ্ঠে বলল, বুবুকে ডাকুন, আপনি এই কাজ করবেন না। বুবু কলপারে আছে। বুবুকে ছাড়া আমি কারো কাছে ওই ওষুধ লাগাবো না। বুবুকে ডাকুন প্লিজ। মেহনুর কান্না আশ্রে পড়লেও সংযত গলায় আকুতি মিনতি করছিল। মাহতিম চুপ করে ভাবছিল, এখন যদি শাহনাজকে ডাকতে যায় তাহলে উটকো ঝামেলা, পাশাপাশি 101টা জবাবদিহিতা করতে হবে। এদিকে রক্তের কারণে বিছানায় রক্তাক্ত হয়ে যাচ্ছে। মাহতিম সবটা চিন্তা করে ভুরু কুঁচকে গম্ভীর সুরে বলল, তোমার কাছ থেকে পারমিশন নেওয়াটা প্রয়োজন মনে করি না। এখানে তোমার পেট দেখে লুচ্চামি করার জন্য বসিনি। জায়গাটা ডিপলি কেটেছে দেখে বাধ্য হয়ে রক্ত মুছতে এসেছি। বেশি বাড়াবাড়ি করলে কাল রাতে কি করছো সব যে নানার কাছে ভাইরাল করে দিব। মুখে তালা লাগাও। মাহতিমের কাট জবাব শুনে আর কথা বলতে পারল না মেহেরুন। আশ্চর্য হয়ে মাহতিমের দিকে তাকিয়ে রইল। কাল রাতে জ্বরের ঘরে কি করছিল, কি করার কথা মাহতিম ইঙ্গিত দিতে বুঝেছে। এই অসভ্য লোক তাহলে সুযোগ লুফে কিছু করতে গেছে। মাথাটা যেন ভো ভো করে ঘুরছে কথাটা শুনে। মেহেরুন হতভম্ব হয়ে চুপসে গেল। আর বসে না থেকে চট করে পেটের উপর থেকে শাড়ি সরিয়ে ফেলে মাহতিম। লাল ব্লাউজ এবং পেটিকোটের জন্য পেটের তেমন অংশ তখন দেখা না গেল রক্তে মোছার জন্য ডান পাশে কিছু জায়গা উন্মুক্ত করল মাহতিম। ব্লাউজ কিছুটা উপরে এবং পেটিকোটের কিছুটা নিচে নামিয়ে রুমাল দিয়ে অতি সাবধানে ক্ষতটা মুছতে লাগলো। মাহতিমের আলতো হাতের পরশে দাঁতে দাঁত লাগিয়ে শক্ত হয়ে রইল মেহনুর। ক্ষতটা জ্বালা, পাশাপাশি সমস্ত শরীরে যেন সূর্যের মতো কাটা ফুটছিল। বরফের মতো হিমভাব অনুভব হচ্ছিল প্রতিটা রন্ধে রন্ধে। চোখ বন্ধ করে খিস মেরে ব্যথা সহ্য করার যুদ্ধ করছিল সে। অনেকক্ষণ টাইম নিয়ে মাহতিম রক্তসহ ক্ষত সাফ করে ফেল। 4 ইঞ্চির মতো লম্বাভাবে কেটেছে জায়গাটা। ফুলে একদম লাল হয়ে উঠেছে। রুমালটা রক্তে শেষ হলে মাহতিমের হাতে ভালোই রক্ত লেগেছে। ক্ষত থেকে দৃষ্টি তুলে মেহনুরের মুখের দিকে তাকায় মাহতিম। দু চোখে কানিস থেকে এখনও টুপ টুপ করে অশ্রু পড়ছে ওর। মাহতিমের ইচ্ছে করল মুখটা ধরে চোখ দুটো মুছে দিতে, কিন্তু মনের ভিতর পাথর ফেলে দৃষ্টি সরিয়ে সেখান থেকে উঠে পড়ে। নীতি রুম থেকে চটপট গজ কাপড় এনে আবারও মেহনুরের কাছে এসে বসে। এসব কাজের মধ্যে একবারের জন্য মাহতিমের দিকে তাকায় না মেহনুর। চোখ বন্ধ করে সেই যে মুখ ঘুরিয়ে রেখেছে শেষ পর্যন্ত আর ওই দিকে মুখ ফিরিয়ে তাকায়নি। ব্যান্ডেজের কাপড় নিয়ে প্রচণ্ড ইতস্তত বোধ করছে মাহতিম। ব্যান্ডেজে পেঁচাতে গেলে সত্যি পেটের চারপাশে হাত লাগার সম্ভাবনা আছে। এমন্ত অবস্থায় মেহনুরের দিকে শান্ত দৃষ্টি ফেলে সরল কণ্ঠে বলল মাহতিম,